আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ। আজকে আপনাদের সাথে আমি মোহাম্মদ হাবিব শিকদার শুরু করতে যাচ্ছি ইন্টারমিডিয়েটের রসায়নের ২য় পত্রের ২য় চ্যাপ্টার জৈব রসায়ন। চলেন শুরু করা যাক। স্টেপ 1। এখানে আমরা মেইনলি কয়েকটা টপিক শিখব। যেমন ১ নম্বরে আমরা শিখব হলো জৈব যৌগের পরিচয়। জৈব যৌগের পরিচয়। ২ নম্বরে জানার চেষ্টা করব ইতিহাস। ৩ নম্বরে জানার চেষ্টা করব আমরা জৈব এবং অজৈব যৌগের মাঝে পার্থক্য। এবং সর্বশেষ জৈব যৌগের সংখ্যা, সংখ্যা অজৈব যৌগ থেকে বেশি হওয়ার কারণ। এই ৪টা টপিক আজকে আমরা পড়বো। হ্যাঁ, প্রতিটা টপিক আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হয়তো প্রতিটা পারবো না, আজকে প্রথম দিন আমরা একেবারে অল্প পড়বো, তাই প্রথম ২টা মানে এই জৈব যৌগের পরিচয় আর ইতিহাসটা জানার চেষ্টা করবো। দেখি আল্লাহ ভরসা কতটুকু শেষ করা যায়। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা কেস 1 পড়বো। কেস 1 এ সর্বপ্রথম যদি আমরা জানতে চেষ্টা করি যে আমাদের প্রশ্নটা হচ্ছে হলো মেইনলি জৈব রসায়ন কাকে বলা হয়। জৈব রসায়ন, জৈব রসায়ন। দেখি যা হোক বুঝতে পারতেছিলাম না, চলো আবার শুরু করি আমরা এখানে। জৈব রসায়ন কাকে বলে? তাহলে জৈব রসায়ন কাকে বলা হবে ভাইয়া? যদি আমরা এটাকে উত্তর করার চেষ্টা করি, দেখেন রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে জৈব রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে নিয়ে আলোচনা করা হয়। রসায়নের সেই
শাখাকে জৈব রসায়ন বলে। আচ্ছা, তাহলে আমরা জৈব রসায়ন কাকে বলে জানলাম। দেখেন, রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়, রসায়নের সেই শাখাকে কি বলা হবে? জৈব রসায়ন বলা হবে। তাহলে আমরা যদি তাহলে পরের টপিকটা আমরা কি জানি, মানে পরের যে পয়েন্ট আমাদের কি আসতে পারে, তাহলে জৈব যৌগটাকে যে বলা হচ্ছে জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয়, তাহলে আমাদের পরের কথাটা আসতে পারে জৈব যৌগ, জৈব যৌগ কাকে বলে। তাহলে চলেন আমরা এখন জৈব যৌগ কাকে বলে জানার চেষ্টা করি। তাহলে সে আগের মতো আমরা আগে উত্তর করার চেষ্টা করি জৈব যৌগ কাকে বলে, তারপর আমরা এক্সাম্পল দেখব। কার্বন ও হাইড্রোজেন দ্বারা, অর্থাৎ অর্থাৎ হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেনকে একসাথে কি বলা হয়? হাইড্রোকার্বন। হ্যাঁ, হাইড্রোকার্বন দ্বারা গঠিত যৌগগুলো এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক যৌগগুলোকে জৈব যৌগ বলে। খেয়াল করেন কথাগুলো আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু চেষ্টা করতেছি আন্ডারলাইন করে করে এটা বোঝানোর জন্য যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, দেখেন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, ঠিক আছে, এটাকে একসাথে কি বলা হবে? হাইড্রোকার্বন। তা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগগুলো, অর্থাৎ যেটা কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয়, এবং হাইড্রোকার্বন, এই যে হাইড্রোকার্বনটা আমাদের আছে, এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক যৌগগুলোকে জৈব যৌগ বলে। আচ্ছা, এই যে আমরা বললাম ডেফিনেশনটা, এখান থেকে আমাদের এখন এক্সাম্পল গুলো দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু এখানে একটু কষ্ট করে নোট লিখে রাখি। এখানে একটু কষ্ট করে নোটটা লিখে আমরা দেখি। এখানে নোট লিখে রাখি যে, খেয়াল করেন, কার্বন প্লাস হাইড্রোজেনকে একত্রে কি বলা হবে? হাইড্রো কার্বন, একটু মনে রাখেন, কার্বন এবং হাইড্রোজেনকে একসাথে কি বলা হবে? হাইড্রোকার্বন। ওকে। আচ্ছা, তারপরে দেখো, চলো নেক্সট পেজে চলে যাই আমরা। আচ্ছা, এবার তাহলে আমাদের জানতে হবে যে যে একটু আগে যেটা আমরা বললাম, চলেন আমরা লাগলো এটাকে দেখি ওই প্রিভিয়াস পেজে যাই। এইটাকে আমরা একটু কপি করার চেষ্টা করতে পারি কিনা দেখি। যা হোক, আমরা যে ডেফিনেশন থেকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এখন। জৈব যৌগ আমরা কি বলছি এখানে, দেখেন আগে এক্সাম্পলটা দিই। এক্সাম্পল লিখি, এক্সাম্পল। তাহলে এখানে আমাদের বলা হইতেছে যে কি? জৈব যৌগ। তাহলে জৈব যৌগ, যখন আমরা বললাম জৈব যৌগ জিনিসটা, তো জৈব যৌগের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি জৈব যৌগ হচ্ছে আমাদের দুই ভাগে হইতে পারে। একটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন, সরাসরি হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আরেকটা হচ্ছে আমাদের
হাইড্রোকার্বন থেকে থেকে উদ্ভূত উদ্ভূত জাতক যৌগগুলোকে। ঠিক আছে, তাহলে চলেন আমরা দুইটার এক্সাম্পল দেখি। হাইড্রোকার্বন কাকে বলা হবে? শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন। কি বলছি? শুধুমাত্র কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। তো চলেন এক্সাম্পল দেখি আমরা একটু কষ্ট করে। আচ্ছা, এক্সাম্পলটা অন্য একটা কালার দিয়ে লিখি, তার আপনাদের বুঝতে সুবিধা হবে। চলেন, দাগটা মুছে গিয়েছে। আচ্ছা, এক্সাম্পল লিখলাম আমরা এই কালি দিয়ে, দেখি বোঝা যায় কিনা। এক্সাম্পল খেয়াল করেন, প্রথমে আমাদের এখানে যদি মিথেন লিখি, মিথেনের সংকেত কি দেখেন, আমরা সবাই জানি CH4। মিথেনের সংকেত কি? CH4। দেখেন এখানে কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কোনো কিছুই নেই। তারপরে আমরা লিখতে পারি হলো ইথেন। এখানে আমাদের কি হবে? C2H6। তারপর লিখতে পারি আমরা ইথিন। এটা কি হবে? C2H4। তারপর কি লিখতে পারি আমরা? ইথাইন লিখতে পারি। কি লিখতে পারি? ইথাইন। ঠিক আছে, ইথাইনের সংকেত কি আমাদের? C2H2। খেয়াল করছেন এখানে দেখেন কোনোটার ভিতরে আমাদের কি নেই, কোনো কোনো পরিমাণে আমাদের মানে কার্বন এবং হাইড্রোজেন বাদে অন্য কিছু নেই। এবার হাইড্রোকার্বন থেকে উদ্ভূত জাতক যেটা আছে সেটার জন্য আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। হুম, হ্যাঁ, এটা আমরা দেখি, চলেন। প্রথমে খেয়াল করেন এখানে আমাদের একটা যৌগ আছে, ধরেন এখানে আমরা মৃদু আলোতে করাবো। হ্যাঁ, মৃদু আলো একটা করাবো আমরা, মৃদু আলো। ঠিক আছে, মৃদু আলোতে যদি করাই, তাহলে আমরা মৃদু আলোতে করাইলে দেখেন একটা জিনিস খেয়াল করেন। প্রথমে আমরা এখানে একটা CH4 নিলাম। CH4 কে যদি একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে, আমাদের এখানে উপরে থাকবে হলো আমাদের ইউভি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে। ইউভি এর ফুল মিনিং হচ্ছে আলট্রা ভায়োলেট রে। আর মৃদু আলো, কিসে আলো? মৃদু আলো। মৃদু আলোর উপস্থিতি যদি বিক্রিয়া করাই, তাহলে আমাদের এখানে উৎপন্ন হবে CH3Cl প্লাস HCl। আবার সিমিলারলি আমরা এই CH3Cl এর সাথে যদি আবার একটা ক্লোরিন গ্যাসের অণুকে বিক্রিয়া করাই, ঠিক সিমিলারলি আমাদের যে ইউভি রশ্মি এবং মৃদু আলো তার উপস্থিতি বিক্রিয়া করলে আমাদের সিমিলারলি আবার বিক্রিয়াটা হবে কি, এবার আবার একটা করে কি তবে দেখেন এখানে কি হয়েছিল, একটা মানে আমি যদি এটা আপনাকে দেখাই, এখানে কি হইতেছিল, একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিনকে নিয়ে সে কি করতেছিল, এখানে দেখেন এই যে HCl উৎপন্ন করছিল। বুঝতে পারছেন তো? সিমিলারলি আমাদের আবার কি হবে, এখান থেকে একটা করে ক্লোরিন এই যে এখান থেকে হাইড্রোজেন নিয়ে কি উৎপন্ন করবে, এখানে আমাদের একটা HCl উৎপন্ন করে ফেলবে, এবং সাথে এখানে আমাদের কি উৎপন্ন হবে? CH2Cl2। ওকে। আচ্ছা, আবার দেখেন, এটা হচ্ছে একটা চেইন রিঅ্যাকশন। যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন শেষ হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটা চলতে থাকবে। তাহলে আবার কি হবে? CH2Cl2। এবং এটা আবার যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করানো হয়, তাহলে আবার কিসের উপস্থিতিতে? ইউভি রশ্মি। কি রশ্মি? ইউভি রশ্মি এবং মৃদু আলো মৃদু আলোর উপস্থিতিতে যদি আবার বিক্রিয়া করাই, তাহলে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস উৎপন্ন হবে, CHCl3 প্লাস HCl। হ্যাঁ, মানে এটা একটু একটা বক্স করে রাখি, এটা একটু আমরা এটা একটু আমরা লাল কালিতে বক্স করে রাখি, সামনে এটা নিয়ে আলোচনা করা হবে আমাদের। হ্যাঁ, জিনিস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, তারপরে আবার দেখেন আবার যদি এই বক্স করা জিনিস মানে CHCl3টাকে যদি আমি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করাই, সেই আগের মতনই ইউভি রশ্মি এবং
মৃদু আলো, তাহলে আমাদের এখানে কি উৎপন্ন হবে? CCl4 প্লাস HCl। আচ্ছা, এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে বক্স করি। দুইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এই যে CCl4 এবং HCl। আচ্ছা দেখেন, এবার আমরা দুইটা বক্স, এই দেখেন, এই বিক্রিয়াটা না পুরোটা দেখেন, খেয়াল করে দেখেন, এই বিক্রিয়াটা আমাদের, এই যে বিক্রিয়াটা এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত চলতেই ছিল যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন শেষ হচ্ছে। তো এই বিক্রিয়াটাকে বলা হলো আমাদের চেইন রিয়েকশন। কি বলা হবে? চেইন রিয়েকশন। চেইন রিয়েকশন মানে চেইন বিক্রিয়া, মনে থাকবে তো? চেইন রিয়েকশন বা চেইন বিক্রিয়া মানে এটা হচ্ছে শিকল বিক্রিয়া, মানে যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়া চলতে থাকবে, দেখেন। এবং সেটা কিসের উপস্থিতি? অবশ্যই মৃদু আলোর উপস্থিতিতে। এখন আপনাদেরকে দুটা বক্স করে দিয়েছি, একটা লাল বক্স, লাল কালার দিয়ে বক্স করেছি, ঠিক আছে? চলেন, এখানে লাল কালার দিয়ে যে বক্সটা করেছি সেটা হচ্ছে আমাদের এরকম ছিল, CHCl3। এটার একটা ডাক নাম ছিল আমাদের আকারে যদি বলি, ডাক নাম হচ্ছে ক্লোরোফর্ম। ডাক নাম কি? ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম, একটু মনে রাখবেন, ডাক নামটা হচ্ছে ক্লোরোফর্ম। এটাকে আরেক নামে ডাকা যায়, সেটা হচ্ছে হলো কি? ট্রাইক্লোরোমিথেন। ট্রাইক্লোরোমিথেন। এটা আরেকটা নাম আছে চেতনানাশক। কি নাশক? এটা একটু মনে রেখেন, চেতনা, চেতনা নাশক। ওকে। আচ্ছা, এটা হচ্ছে জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়, জৈব দ্রাবক, ঠিক আছে? এবং এটা কি করে? ওজনীকরণ বিক্রিয়া দেয়, ওজনীকরণ বিক্রিয়া দেয়। আচ্ছা, মনে রাখবেন, ওজনীকরণ বিক্রিয়া দেয় কারা কারা? ওজনীকরণ বিক্রিয়া দেয় মেইনলি হচ্ছে অসম্পৃক্ত যৌগগুলো যারা আছে। ওজনীকরণ বিক্রিয়া দিবে হলো অসম্পৃক্ত যৌগগুলো। অসম্পৃক্ত, আমরা সামনে শিখবো অসম্পৃক্ত কারা। অসম্পৃক্ত যৌগ অর্থাৎ যে সকল যৌগের মাঝে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে তারা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। যেমন কারা কারা আছে, এরকম এরকম এক্সাম্পল যদি আমি লিখতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে? এটা হবে আমাদের অ্যালকিন। হুম, অ্যালকিন মানে কি? ইথিন, তারপর হচ্ছে প্রোপিন, এরকম টাইপের। তারপর আছে আমাদের অ্যালকাইন, তারপর আছে হলো বেনজিন। এই তো, এরা কি দিবে আমাদের? এরা আমাদের কি অজনীকরণ বিক্রিয়া দিবে। আচ্ছা, তাহলে আমরা CHCl3 সম্পর্কে মানে ক্লোরোফর্ম সম্পর্কে আমরা জানতে পারলাম, ঠিক আছে? তাহলে আমাদের এবার জানতে হবে হলো, এবার আমাদের প্রিভিয়াস, আমাদের এখানে আরেকটা হলুদ কালি দিয়ে দাগ দেওয়া ছিল, তাহলে আমাদের এখন নেক্সট পেজে যেতে হবে। হলুদ কালি দিয়ে যে লেখাটা ছিল সেটা ছিল আমাদের, দেখেন খেয়াল করে, এখানে আমাদের হলুদ কালি দিয়ে লেখা হচ্ছে CCl4। এটার যে নামটা আছে বাণিজ্যিক নাম সেটা হচ্ছে পাইরিন। এটার বাণিজ্যিক নাম হচ্ছে বা ইনকর্পোরেটেড নেম পাইরিন। পাইরিন, ঠিক আছে? এটার নাম কি? ইনকর্পোরেটেড নাম, রে। আচ্ছা, এটা পুরোটা না লিখে আমি জাস্ট ইনকর্পোরেটেড নেম লিখে দিই, ইনকর্পোরেটেড আইএন। হ্যাঁ, এটা মনে রাখবেন, আইএন দ্বারা বোঝাবে হলো ইনকর্পোরেটেড নাম। ওকে। আচ্ছা, তারপর এটাকে কি লেখা যায় দেখেন তো? এটাকে লেখা যায় না কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রা ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। তারপর আবার কি লেখা যায় দেখেন তো? টেট্রাক্লোরোমিথেন লেখা যায় না?
টেট্রাক্লোরো মিথেন, মিথেন, টেট্রাক্লোরো মিথেন লেখা যায় না? তারপরে কি লেখা যায় দেখেন তো, এটাকে আমরা আবার কি লিখতে পারি? এটাও জৈব দ্রাবক, এটাও একটা উৎকৃষ্ট জৈব দ্রাবক, জৈব দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। কোথায় দেয়? ওজনীকরণ বিক্রিয়া থাকে, ওজনীকরণ বিক্রিয়া বিক্রিয়া দেয়। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা শিখতে পারলাম। দেখেন, আমরা একটু আগে শিখেছি কি, সেটা হলো যে মৃদু আলোতে যে কোনো একটা জৈব যৌগ কি দেয়, চেইন বিক্রিয়া দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না হাইড্রোজেন থাকতেছে। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, হ্যাঁ, এটা একটু নোট দিয়ে পড়তে হবে। হুম, আচ্ছা দেখেন, এখন আমাদের লিখতে হবে, একটু নোট দিয়ে পড়ে নিব আমরা। নোট, নোট মনে রাখবেন যে চেইন রিয়েকশন বা চেইন বিক্রিয়াকে থামাতে হলে, চেইন বিক্রিয়াকে থামাতে হলে উত্তপ্ত লোহাকে বিক্রিয়ার প্রভাবক হিসাবে ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এটা একটু মাথায় রেখেন, তাহলে আমাদের জন্য বেশ সহজ হবে। এবার দেখেন, এই বিক্রিয়াটাকে যদি আমি তীব্র আলোতে করতাম তাহলে আমাদের বিক্রিয়াটা কেমন হতো, হ্যাঁ? তাহলে তীব্র আলোর উপস্থিতিতে যদি আমি বলতাম এরকম, তীব্র আলোর, তীব্র আলো। আচ্ছা দেখেন, তীব্র আলো যদি আমি বলি, তাহলে আমরা দেখি এখানে কি ছিল, CH4 ছিল প্লাস Cl2 ছিল। বিক্রিয়াটা কোথায় হবে? এখানে তীব্র আলো, তীব্র আলো যদি থাকতো, তীব্র আলো হইলে এখানে কি হইতো, সরাসরি Cl4 প্লাস HCl উৎপন্ন হইতো। তো এই যে HCl উৎপন্ন হয়েছে, এখানে আমাদের সমতা করতে হবে, এখানে চারটা, এখানে চারটা। দেখেন, এখানে কোনো কি হয় না, চেইন রিয়েকশন হবে না। এখানে তীব্র আলোতে কখনো চেইন রিয়েকশন হয় না, মনে রাখবেন আমাদের নোট দিয়ে দিলে। কি বলতেছি? তীব্র আলোতে চেইন বিক্রিয়া হয় না, চেইন বিক্রিয়া ঘটে না। ওকে, একটু মনে রাখতে হবে, তীব্র আলোতে চেইন বিক্রিয়া ঘটে না। আচ্ছা, এই ছিল আমাদের মোটামুটি জৈব যৌগ, জৈব রসায়ন থেকে বলা হয় জৈব যৌগ কি, তারপর আমরা দেখলাম জৈব যৌগের উদাহরণগুলো দেখলাম, হ্যাঁ। এখন আমাদের জানতে হবে যে কিছু কিছু জায়গায় আছে, আমরা জানলাম যে কার্বন এবং হাইড্রোজেন থাকলেই তারা জৈব যৌগ, কিন্তু এখন দেখবো কোথাও কোথাও হাইড্রোজেন বিহীনও জৈব যৌগ হইতে পারে, হ্যাঁ। তাহলে আমরা এখন একটু দেখবো কি, আর আমাদের টপিকের নাম হচ্ছে, টপিক বলতে আমাদের যে হেডলাইনটা, যে হাইড্রোজেন বিহীন
জৈব যৌগের উদাহরণ। খেয়াল করেন, এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলেন দেখি আমাদের এখানে কে কে আছে। দেখেন, একটু আগে আমরা পড়ে আসছি CCl4, এটা সম্পর্কে বিস্তারিত জেনেছি। এটার নাম পাইরিন, কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রাক্লোরো। দেখেন এই যে এখানে লেখা আছে প্রিভিয়াস, যদি এই যে টেট্রাক্লোরোমিথেন, হ্যাঁ, এরকম বহুগুলো আছে না, এটার সম্পর্কে জেনেছি। তারপরে দেখেন একটা আছে আমাদের COCl2, COCl2, এটার নাম হচ্ছে আমাদের ফসজিন গ্যাস। কি গ্যাস? ফসজিন গ্যাস। আমরা লিখতে পারি ফরজিন গ্যাস এটাকে। তবে দেখেন তো, এটার আরেকটা নাম আমরা কি দিতে পারি? কার্বনিল ক্লোরাইড দিতে পারি। কি দিতে পারি? একটা অন্য নাম দিতে পারি কি আমরা? আচ্ছা, সরি, একটু দেরি হয়ে গেল। এটার অন্য নাম আছে আমাদের, কি বলতে পারি? কার্বনিল ক্লোরাইড। ক্লোরাইড, কার্বনিল ক্লোরাইড। এটাকে বিষাক্ত গ্যাসও বলা হয়। বিষাক্ত গ্যাসও বলা হয়। এটাকে বিষাক্ত গ্যাসও বলা হয়, ঠিক আছে। দেখেন, তাহলে আমরা এটা জানলাম কি ফরজিন গ্যাস, এবং যে জিনিসটাই জানবো আমরা তার নাম টাম, যে সংক্ষেপটাই শিখবো, তার নাম বা কোনো নাম শিখলে তার সংক্ষেপ শিখে ফেলার চেষ্টা করবো। দেখেন, তারপর আমাদের আছে হলো CCl3NO2। এটা নাম হচ্ছে আমাদের ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, হ্যাঁ। আচ্ছা, তারপর এটার আরেকটা নাম হচ্ছে টিয়ারসেল গ্যাস। টিয়ারসেল গ্যাস। তারপর এটার নাম হচ্ছিল যে আমাদের অজ্ঞান গ্যাস বা বমি গ্যাস। এটা হচ্ছে অজ্ঞান না, বমি গ্যাস। বমি গ্যাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে টিয়ার সেল গ্যাস, বমি গ্যাস। হুম। তারপর আর কি নাম আছে আমাদের এটার? তারপর আরেকটা নাম আছে আমাদের যে কাঁদুনি গ্যাস। হ্যাঁ, এটার আরেকটা নাম আছে কি আমাদের? কাঁদুনি গ্যাস। কাঁদুনি গ্যাস মনে রাখবে, এটা একটু শিখতে হবে। আরেকটা দেখেন, এরকম আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের C6CL6। হ্যাঁ, এটা যদি আমি একটু স্ট্রাকচারটা আঁকাইতে চাই, দেখেন এরকম বেঞ্জিন স্ট্রাকচার যদি আমি আঁকাই, তাহলে আমাদের প্রত্যেকটা কি করে থাকবে? একটা ক্লোরিন করে থাকবে, একটা করে ক্লোরিন। বেঞ্জিনের প্রতিটা হাতে আমাদের কি থাকে? একটা করে হাইড্রোজেন থাকতো, সেই হাইড্রোজেনকে অপসারণ করে আমরা একটা করে কি বসালাম? ক্লোরিন বসালাম। আচ্ছা, হিজিবিজি হয়ে গেল। হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি এই যে হয়ে গেল, সেটাকে যদি আরো সুন্দর করে আমি কার্বন দিয়ে দিয়ে দেখাইতে চাই, তাহলে আমরা এইভাবে দিতে পারি। দেখেন, কার্বন, 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 কার্বন। তো প্রথমটা দ্বিবন্ধন, পরেরটা এক বন্ধন, পরেরটা আবার দ্বিবন্ধন, পরেরটা আবার এক বন্ধন, পরেরটা দ্বিবন্ধন, পরেরটা এক বন্ধন। সবগুলোর সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করে দিই, ক্লোরিন, ক্লোরিন, এখানে আমাদের আছে হলো ক্লোরিন, ক্লোরিন,
এরকম সমস্যা। আচ্ছা, আমাদের এখানে থাকবে কি, এখানে আরেকটা ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, মানে এখানে আরেকটা ক্লোরিন। এই গেল আমাদের। উম, এই যৌগটার নাম হচ্ছে আমাদের কি, এই যৌগটার নাম হচ্ছে আমাদের, যদি আমি একেবারে আইউপিক নাম বলি তাহলে আমাদের হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন। এটার নাম কি? হেক্সাক্লোরোবেনজিন। হেক্সাক্লোরোবেনজিন, দেখেন কত সহজ। এটা আরেকটা নাম হচ্ছে গ্যামাক্সিন। আরেকটা নাম কি? গ্যামাক্সিন, হ্যাঁ। বা লিন্ডেন, বা লিন্ডেন। বা হচ্ছে আমাদের লিন্ডেন। ওকে। আচ্ছা, এটা উম, জমিতে কীটনাশক কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। জমিতে কীটনাশক রূপে ব্যবহার করা হয়। আচ্ছা, এই ছিল আমাদের হাইড্রোজেন বিহীন যে জৈব যৌগগুলো। আচ্ছা, তারপর আমাদের জানতে হবে হলো কার্বন থাকার পরও কারা জৈব যৌগ নয়। কার্বন যুক্ত যৌগ হওয়ার পরও যে সকল যৌগ জৈব যৌগ নয়, সেই সকল যৌগের উদাহরণ। যৌগের উদাহরণ। আছে, খেয়াল করেন। আমাদের প্রথমে আসবে হলো এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে তার ভিতরে অন্যতম একটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড। প্রথম কি আছে? ক্যালসিয়াম কার্বাইড। তাহলে হয়ে গেছে ক্লোরাইড, হয়ে গেছে। একটু মুছে নিতে হবে। ক্যালসিয়াম কার্বাইড, কার্বন ডাইসালফাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এটসেট্রা। এটার নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। নাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড। ওকে, এটার স্ট্রাকচারটা একটু শিখে নেন। দেখেন সি ট্রিপল বন, সি, এখানে যদি সি এ থাকে এটা হাত এটা হাত, ঠিক আছে। এটার নাম হচ্ছে কার্বন ডাইসালফাইড। কার্বন ডাই সালফাইড, কার্বন ডাই ডাই সালফাইড। ওকে। আচ্ছা, একটু মনে রাখেন, ক্যালসিয়াম কার্বাইড থেকে, আমাদের এখানে কি উৎপন্ন হবে? অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন বা ইথাইন, অ্যাসিটিলিন বা ইথাইন উৎপন্ন হবে। হ্যাঁ, এটা আমাদের সিকিউতে খুব কাজে লাগবে, তো একটু মনে রাখেন, জাস্ট একটু মনে রাখেন। এখানে সামনে আবারও শিখবো আমরা। এইটা আমাদের সিকিউতে খুব ইম্পর্টেন্ট ভাবে কাজে লাগবে। আচ্ছা, আহ, তো এবার আমাদের শিখতে হবে হলো
এখানে কেন আমাদের কার্বন যুক্ত যৌগ হওয়ার পরেও যে সকল যৌগ জৈব যৌগ নয় সেই সকল যৌগের উদাহরণ। এবার দেখবো কি কার্বন এবং হাইড্রোজেন উভয় পরমাণু থাকার পরেও যে সকল যৌগ জৈব যৌগ নয়। হুম। কার্বন এবং ও হাইড্রোজেন যুক্ত যৌগ হওয়ার পরও যে সকল যৌগ জৈব যৌগ নয় সেই সকল যৌগের উদাহরণ। সেই সকল যৌগের উদাহরণ। চলুন আমরা একটু এক্সাম্পল দিই। এটা একেবারে সহজ, আপনারা পড়েছেন এগুলো আগেও। যেমন অজৈব যৌগের ভিতরে আছে কার্বনিক অ্যাসিড, নাম কি, যে কার্বনিক অ্যাসিড। ওকে, কার্বনিক অ্যাসিড। 2 নম্বরে আমাদের আছে কি, এমনি সোডিয়াম বাইকার্বনেটও বলতে পারি, সোডিয়াম বাইকার্বনেট, হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট। অথবা এটা একটা নাম আছে আমাদের, বেকিং সোডা, বেকিং সোডা। ওকে, তারপর আমরা বলতে পারি পটাশিয়াম বাইকার্বনেট, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এরকম বলতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি জানলাম, কার্বন এবং হাইড্রোজেন যুক্ত যৌগ হওয়ার পরেও এই সকল যৌগ কি নয়, জৈব যৌগ নয়। আচ্ছা, তারপরের টপিকটা হচ্ছে আমাদের জৈব যৌগের ইতিহাস নিয়ে আমাদের পড়তে হবে। ঠিক আছে, জৈব যৌগের ইতিহাস আমরা এখন পড়বো। এখন আমরা শুরু করবো কেস টু। এখন আমরা পড়বো হলো কেস টু। কেস টু তে পড়া হবে হলো জৈব যৌগের ইতিহাস। ওকে, জৈব যৌগের ইতিহাসে কি নিয়ে পড়া হবে, আমরা মোটামুটি পড়বো হলো 6টা ল, 2টা ক পড়বো। হ্যাঁ, মনে রাখবো এটা, 6টা ল পড়বো। ল একটা, 2টা ল, 3টা ল, 4টা ল, 5টা ল, 6টা ল, পরে একটা ক, আবারও একটা ক, এই 6টা ল, একটা ক পড়বো। হ্যাঁ, চলো আমরা শুরু করি। প্রথম লতে হচ্ছে আমাদের বিজ্ঞানী বার্জেলিয়াস, বিজ্ঞানী বার্জেলিয়াস। ওকে, তাহলে এই লোক কি বলছে, বিজ্ঞানী বার্জেলিয়াস, সে প্রথমে বলতেছে 1808 সালে 8 সালে উনি বলতেছেন যে জৈব যৌগ, জৈব যৌগ ল্যাবরেটরিতে উৎপন্ন করা সম্ভব নয়। হুম, তো যেহেতু জৈব যৌগ ল্যাবরেটরিতে উৎপন্ন করা সম্ভব নয়, তো বিজ্ঞানীরা জিজ্ঞেস করেছে তাহলে জৈব যৌগ কোথায় উৎপন্ন করা সম্ভব, বা জৈব যৌগ কোথায় উৎপন্ন হয়। তাকে অন্যান্য বিজ্ঞানীরা প্রশ্ন করেছেন
জৈব যৌগ কোথায় উৎপন্ন হয়? থেকে প্রশ্ন যখন এটা করা হয়েছে, সে বলতেছে যে জৈব যৌগ উৎপন্ন হয় সজীব বস্তুতে। সে বলতেছে কি, উত্তর দিচ্ছে জৈব যৌগ সজীব বস্তুতে উৎপন্ন হয়। আপনি তো জানেন সজীব বস্তু কারা, হ্যাঁ? এটা সজীব বস্তু কারা? সজীব বস্তু, সজীব বস্তু হচ্ছে আমাদের দুইটা জিনিস, সেটা হচ্ছে উদ্ভিদ আর প্রাণী। তার মূল বক্তব্য হচ্ছে উদ্ভিদ ও প্রাণী থেকেই জৈব যৌগ উৎপন্ন হয়। উদ্ভিদ এবং প্রাণী বাদ দিয়ে কোনোভাবেই জৈব যৌগ উৎপন্ন করা সম্ভব নয়। তো এখন 1815 সালে অন্যান্য বিজ্ঞানীরা প্রশ্ন করেন জৈব যৌগ উম, সজীব বস্তু ঠিক কিভাবে উৎপন্ন হয়। প্রশ্নটা ছিল এরকম, জৈব যৌগ সজীব বস্তুতে জৈব যৌগ সজীব বস্তুতে কিভাবে তৈরি হয় বা উৎপন্ন হয়। ঠিক আছে, সে উত্তর করতেছে সজীব বস্তুতে রহস্যময় প্রাণশক্তির কারণে, রহস্যময় প্রাণশক্তির কারণে জৈব যৌগ উৎপন্ন হয়। রহস্যময় প্রাণশক্তির কারণে জৈব যৌগ উৎপন্ন হয়। তিনি এর নাম দিয়েছেন, তিনি এর নাম দিয়েছেন ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি, ওকে। এখানে অনেকগুলো এমসিকিউ আসে, কত সালে ভাইটাল ফোর্স থিওরি দেওয়া হয়েছে, কে দিয়েছেন, এইসব ধরনের কোশ্চেন আসে, তো এগুলো একটু করতে হবে। তারপরে আমাদের আছে হলো পরের ল। পরের লতে আমরা শিখবো হলো বিটে, আবার যে লটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার বা ভোলার, যাই বলেন, ওহলার বা ভোলার, ওকে, শিখবেন। ওনাকে বলা হয় জৈব যৌগের জনক বলা হয়, জৈব যৌগের জৈব যৌগের জনক বলা হয়, ওনাকে বলা হয় জৈব যৌগের জনক। জৈব যৌগের জনক বলা হয়, কেন বলা হয় সেটা আমরা এখন দেখি। 1828 সালে কঠিন অ্যামোনিয়াম সায়ানেট
অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট, কঠিন অ্যামোনিয়াম সায়ানেট বানানোর উদ্দেশ্যে জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানাইড এর মাঝে বিক্রিয়া করা। বিক্রিয়া শেষে জলীয় অ্যামোনিয়াম সায়ানেট এবং অধক্ষিপ্ত কঠিন লেড ক্লোরাইড উৎপন্ন হয়। অতঃপর জলীয় অ্যামোনিয়াম সায়ানেটকে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইডে পরিণত করার জন্য তাপ প্রদান করলে অ্যামোনিয়াম সায়ানেটটি পুনর্বিন্যাস হয়ে ইউরিয়া NH2 CO NH2 উৎপন্ন করে। ওকে, তার জন্য রিয়েকশনটা দেখি আমরা এখন। রিয়েকশন প্রথমে কি হয় আমাদের, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে এটা ছিল একুয়াস, প্লাস এর সাথে আমরা লেড সায়ানেট, এটা হচ্ছিল কি আমাদের বিক্রিয়া করে আমাদের এখানে উৎপন্ন করবে হলো আমাদের অ্যামোনিয়াম সায়ানেট প্লাস লেড ক্লোরাইড। ওকে, দেখেন এবার এটাকে যদি আমি সমতা করি, এখানে একটা 2 দিতে হবে আমাদের, 2, এবং এখানে একটা আমাদের 2 দিতে হবে। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট এটা আমাদের কি ছিল, একুয়াস, এটা আমাদের মোটামুটি সলিড একটা পদক্ষেপ করছে। তারপর আমাদের কি করতে হবে, অ্যামোনিয়াম সায়ানেটটাকে নিতে হবে, এই যে জলীয় অ্যামোনিয়াম সায়ানেটটা যে আমাদের আছে একুয়াস, তাকে কি প্রদান করতে হবে, আমাদের তাপ দিতে হবে। তাপ দিলে আমাদের কি হবে, এটা পুনর্বিন্যাস হয়ে যাবে। পুনর্বিন্যাস যদি হয়ে যায় তখন আমাদের এখানে উৎপন্ন হবে যে NH2CO NH2, এটা নেমে আমাদের ইউরিয়া। ওকে, ইউরিয়া আছে, বা এটার নাম হচ্ছে আমাদের কার্বামাইড। ঠিক আছে, কার্বামাইড।
কার্বামাইড, এটার আরেকটা নাম কি আছে আমাদের ভাইয়া? কার্বামাইড। ওকে, কার্বামাইড। তো এটাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, দেখেন এখানে তো এটা বললাম ইউরিয়া বা কার্বামাইড, এখানে এটা বলা যায় যে ল্যাবে উৎপন্ন প্রথম জৈব যৌগ। এটা কি? ল্যাবে তৈরি প্রথম জৈব যৌগ। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের দুইটা। পরের পেজে চলে যাই আমরা এখন। সি, এখানে আমাদের লতে আছে হলো, এখানে যে ল, সেই লতে আছে বিজ্ঞানী ল্যামেরি। বিজ্ঞানী ল্যামেরি সে কি করেছেন? বিজ্ঞানী ল্যামেরি পদার্থকে তিন ভাগে ভাগ করেছেন। পদার্থকে তিন ভাগে বিভক্ত করেন। এক, প্রাণীজ। দুই, উদ্ভিজ। তিন, খনিজ। ওকে, আচ্ছা, পরে আমার যেটা আছে ডি, ডি তে যে লটা আছে সেটা হচ্ছে বিজ্ঞানী শিলে। সে বিভিন্ন ফল থেকে বিভিন্ন ধরনের অ্যাসিড আবিষ্কার করেছেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপন্ন আবিষ্কার করেন। যেমন এটা আমরা একটা কবিতার মাধ্যমে মনে রাখবো যে পাগল আটা দিয়ে আম খায়, তার মানে আটা আম পাগল। তার নাম দিয়েছি কি আমরা? আটা আম পাগল। মানে কি, এই পাগলটা আম এবং আটা একসাথে খায়, তাহলে আমরা কি বলতে পারি? আটা আম পাগল। চলো আমি দেখি আটা আম পাগল দিয়ে কি বোঝায়। সরে আটাতে যদি আমি বলি, আটাতে আমাদের আঙ্গুর ফলে, আঙ্গুর ফলে, আঙ্গুর ফল থেকে আমি হচ্ছে আঙ্গুর ফলে না, আঙ্গুর ফল, ফল থেকে টার্টারিক অ্যাসিড। আঙ্গুর ফল থেকে টার্টারিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে আমাদের? আম। দেখেন আম, আমে কি, আমে হচ্ছে আপেল থেকে, ফল, ফল থেকে ম্যালিক অ্যাসিড। ওকে, পাগল, প্রাণীজ চর্বি থেকে গ্লিসারিন। আচ্ছা, গ্লিসারিন কি করেন? উনি আবিষ্কার করেন বা তৈরি করেন, যাই বলতো উনি আবিষ্কার, এখান থেকে ফাইন্ড আউট করা হয়েছে আর কি। এও তো ছিল, এটাকে বলা হয় ডিসকভার, ইনভেনশন না, ডিসকভার। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এখানে তিনটা নতুন নতুন টার্ম শিখেছি। একটা হচ্ছে আমাদের টার্টারিক অ্যাসিড, একটা হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড, একটা হচ্ছে আমাদের গ্লিসারিন। এদের সংক্ষেপগুলো আমাদের দেখে ফেলতে হবে। ঠিক আছে, চলো আমরা দেখি এখন। টার্টারিক অ্যাসিড, এটা আঁকানোর সময় আমরা কিভাবে আঁকাবো? জাস্ট আগে চারটা কার্বন দিব। হ্যাঁ হ্যাঁ, চারটা কার্বন দিয়ে ফেলবো, দিয়ে ফেললাম। তো ফুলের জোড়া লাগাই দিই, জোড়া লাগাই দিলাম। আচ্ছা, এবার দেখুন যেহেতু এসিড, তাই উপরে এবং নিচে এসিড বানাই দিব, সি ডাবল এইচ, সি ডাবল এইচ। ঠিক আছে, এবার যে এইগুলো তো চারটা করে হাত হবে, তো এই চারটা করে হাত দিয়ে দিলাম। এই যে ওএইচ, ওএইচ, এইচ, এইচ। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখেন, এটা একটা মেসোযোগ বলা হয়। কারণ কি, দেখেন এই যে এটা যদি আমি কি করি, ভাগ করি, কারণ উপরেরটাকে যদি আমাদের বাসা থেকে খুরচুন বা খুন্তি যাই বলেন, ধরে এটাকে কি করতে উল্টে দিই, তাহলে উপরের পাট এবং নিচের পাট একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয়। উপর এবং নিচের পাট যদি দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে বলা হয় মেসোযৌগ।
এখানে মনে রাখেন এটা হচ্ছে একটা মেসো যৌগ। সামনে কেন মেসো যৌগ হয়েছে সেটা নিয়ে আলোচনা আছে। মেসো যৌগ, ওকে, এটা বলা হয় মেসো যৌগ। তারপর আমাদের আছে ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড, আচ্ছা ওকে ফাইন। ম্যালিক অ্যাসিড কাকে বলা হয়? ম্যালিক অ্যাসিড যদি আমি আঁকাইতে চাই, প্রথমে এরকম দুইটা কার্বন দিব, মাঝখানে দ্বিবন্ধ দিব, তারপরে চারটা হাত দিয়ে দেবো, ঠিক আছে? চারটা হাত দিলে COOH। এখানে আমাদের কি রয়েছে? WH, এখানে একটা H, এখানে একটা H। তো এগুলো আইউপ্যাক নাম, আমরা পরে শিখবো। এখন আমরা এটা শিখবো, জাস্ট এটার নাম হচ্ছে আমাদের H। এখন এটা দেখেন, যদি একই পাশে থাকে মানে কি, একই পাশে একই মূলক থাকলে তাকে বলা হয় সিস। একই পাশে একই মূলক, ইকুয়াল হচ্ছে আমাদের সিস। সিস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন ম্যালিক অ্যাসিড যেহেতু শিখছি, আমরা এখান থেকে সাথে সাথে ফিউমারিক অ্যাসিডটাও শিখে ফেলার চেষ্টা করবো। আর আমরা এটা এখানে ফিউমারিক অ্যাসিডও শিখে ফেলবো। ফিউমারিক অ্যাসিড রেখে লাভ নেই, ফিউমারিক অ্যাসিড আর কিছুই না, জাস্ট আগের মতনই আমরা কি করবো দেখেন, এখানে দুটো কার্বন দিব, দিলাম, দ্বিবন্ধ দিয়ে দিব, চারটা হাত দিয়ে দিব, দিলাম চারটা হাত দিয়ে। তারপরে এই যে COOH যদি উপরে দিই একটা, আর একটা কোনাকুনি কি হবে আমাদের নিচ বরাবর হবে, ঠিক আছে? COOH হয় রে, এত গিঞ্জি গিঞ্জি হয়ে গেল কেন এটা? COOH, আর কোনাকুনি H থাকবে। খেয়াল করেন, যদি একই মূলক কি ভিন্ন পাশে থাকে, কোনাকুনি থাকে, কোনাকুনি পার্শ্বে মানে একই মানে কোনাকুনি ভাবে যে মূলকগুলো অবস্থান করে, একই মূলক কোনাকুনি ভাবে অবস্থান করে, তাদেরকে বলা হয় ট্রান্স। একই মূলক ভিন্ন পাশে, পাশে ইকুয়াল টু কত হবে আমাদের? ট্রান্স, ওকে। একই মূলক যদি ভিন্ন পাশে হয় তাহলে আমাদের ট্রান্স। এবার আমাদের আছে গ্লিসারিন, সর্বশেষ করতে হবে আমাদের গ্লিসারিন, ওকে। গ্লিসারিন, গ্লিসারিনের সংকেতকে তিনটা কার্বন দিয়ে দেন, তিনটা কার্বন দিয়ে তাদেরকে যোগ করে দেন, যোগ করে দিয়ে H2OH, উপরে H2OH, আর এটার দুই পাশে দুইটা হাত দিলে এক পাশে OH আর এক পাশে আমাদের H, ওকে। আচ্ছা, গ্লিসারিন হচ্ছে হলো সাবান ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট, মনে রাখবেন এটা। গ্লিসারিন সাবান ইন্ডাস্ট্রির বাই প্রোডাক্ট, বাই প্রোডাক্ট, ওকে। সাবান, সাবানের, যে আমি সাবানের সংকেত লিখতে চাই, সাবানের সংকেত C17H35 COONA, ওকে। এই ছিল আমাদের গ্লিসারিন, এই যে একটা কথাবার্তা। এর জন্য আমরা পরবর্তী পেজে যাই। আচ্ছা, এখানে আমাদের হয়েছে হলো ডি পর্যন্ত হয়েছে, যার next page এ গেলে ই। এখানে যে লটা আছে, সেই লটা হবে হলো আমাদের বিজ্ঞানী ল্যাভোসিয়ে, বিজ্ঞানী ল্যাভয়ে ল্যাভেসিয়ে, বিজ্ঞানী ল্যাভেসিয়ে, ওকে। আচ্ছা, সে কি করতেছেন ভাই, সে কি বললেন?
বিজ্ঞানী। লেভেল লেভেল সি লেভেল আচ্ছা যা হোক লেভেল সি। ওকে, দেখেন আমরা এখন এটাকে লেভেল সি কি করেছে, উদ্ভিদ জৈব যৌগ থেকে উদ্ভিজ্জ জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু দেখতে পান। প্রাণীর জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পাশাপাশি ফসফরাস, নাইট্রোজেন এবং সালফার পরমাণুকেও দেখতে পান। ওকে, আচ্ছা তাহলে পাঁচটা করার পরে পরে হচ্ছে এফ, পরের লতে হচ্ছে আমাদের রাউলি, বিজ্ঞানী রাউলি। বিজ্ঞানী রাউলি কি করে, 1757 সালে মূত্র থেকে ইউরিয়া আবিষ্কার করে। ওকে, আচ্ছা এখন দেখেন পরে আমাদের আছে হলো ক। জি, জিতে হচ্ছে আমাদের ক, বিজ্ঞানী কোবে বা হারমাইন কোবে। কোবে 1845 সালে কোব সংশ্লেষণ এর সংশ্লেষণের মাধ্যমে ইথানোয়িক বা অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করেন। ওকে, বিজ্ঞানী কেকুল।
বেনজিন চক্র দেন। আচ্ছা, দেখতে কেমন? এই যে আমাদের বেনজিন যে চক্রটা আছে, এটাকে বলে কেকুল স্ট্রাকচার। এটাকে বলা হয় কেকুল গঠন বা কেকুল স্ট্রাকচার গঠনে বলা যায়। ওকে, আচ্ছা যাও, এই ছিল আজকের মতো আমাদের পড়ালেখা। দেখেন, আমি প্রথমে বলেছিলাম যে আপনাদের সাথে আজকে চেষ্টা করব দুইটা টাইপ ওয়ানের দুইটা টপিক পড়ার জন্য। জৈব যৌগের পরিচয় এবং ইতিহাস, এই দুইটা আমরা শেষ করেছি। হ্যাঁ, আবার একটু লাস্টে সামারাইজ করে দিচ্ছি, এখনই আমরা শেষ করবো ইনশাল্লাহ। এই যে দেখেন, প্রথমে আমরা পড়ছি জৈব যৌগের পরিচয়। ও আচ্ছা, এখানে লেখা হয়নি তাই তো? তা আমাদের হবে জৈব যৌগের পরিচয়। এই হচ্ছে জৈব যৌগের পরিচয়। ওকে, তো জৈব যৌগের পরিচয় জানতে চাই, আমরা দেখলাম জৈব রসায়ন কাকে বলা হয়, জৈব যৌগ কাকে বলা হয়। সেখান থেকে দেখলাম আমরা জৈব যৌগ ডেফিনেশন থেকে দুই প্রকার ভাগ করে, সেখান থেকে আমাদের যে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত, সেখানে আমরা মৃদু আলো, হম, তারপরে হচ্ছে তীব্র আলো, দুটা বিক্রিয়া দেখলাম। ক্লোরোফর্ম এবং পাইরিন সম্পর্কে জানলাম। তারপরে দেখলাম যে হাইড্রোজেন বিহীন জৈব যৌগের উদাহরণ কারা আছে। হ্যাঁ, তারপরে হাইড্রোজেন কার্বন বিন্যাস থাকলে সেখান থেকে কারা জৈব যৌগ হওয়ার পর তারপরে দেখলাম যে আমাদের কার্বন হাইড্রোজেন উভয় যুক্ত থাকার পরে যারা জৈব যৌগ নয়, কার্বন থাকার পর জৈব যৌগ নয়, যে দেখেন এখানে কিছু আছে কার্বন থাকার পর জৈব যৌগ নয়, এটা দেখলাম। কেস টুতে আমরা ইতিহাস সম্পর্কে জানলাম, বিজ্ঞানী বার্জেলিয়াস সম্পর্কে জানলাম, তারপরে বিজ্ঞানী ২ নম্বরে জানলাম বিজ্ঞানী ফ্রেডরিক হোলার সম্পর্কে জানলাম, সে যে বিক্রিয়া দিয়েছেন। এবং এটা মনে রাখবেন, এটা ল্যাবে তৈরি প্রথম জৈব যৌগ। মানে এটাকে মাঝে মাঝে অ্যাডমিশনে কোশ্চেন আসে যে এটা হচ্ছে উম, প্রথম উৎপন্ন যৌগ, মানে ল্যাবে উৎপন্ন প্রথম জৈব যৌগের বিক্রিয়া লেখো। ল্যাবে উৎপন্ন প্রথম জৈব যৌগের বিক্রিয়া লেখো। হ্যাঁ, এটা লিখে দিলেই হবে, জাস্ট এই রিয়েকশনটা লিখে দিলেই হবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি আছে এখানে। বিজ্ঞানী ল্যামেরি কি বলেছেন, বিজ্ঞানী শিলে এবং প্রত্যেকটা স্ট্রাকচার দেখাই দিয়েছি, টার্টারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফ্লোমারিক অ্যাসিড, গ্লিসারিন। ওকে, তারপরে আমাদের আছে হলো বিজ্ঞানী ল্যাভেসিয়ে, বিজ্ঞানী রাউলি, তারপর হচ্ছে বিজ্ঞানী কুবে এবং বিজ্ঞানী কেকল। এই যে পড়াটা, ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, এবং উম, ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। আশা করি যদি ভালো লেগে থাকে তাদের বন্ধুদেরকে জানাবেন। এবং ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে যাতে জৈব যৌগটা একটু কন্টিনিউ করার জন্য। মাঝখানে অনেকদিন মিস হয়ে গিয়েছে, আবার শুরু থেকে শুরু করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।